টারজান অফ বেঙ্গল ছবিটি পরিচালনা করেছেন এম মালেক। আর টারজান অফ বেঙ্গল ছবিতে অভিনয় করেছেন জসিম, রুজিনা, আহমেদ শরীফ, আদিল, জাম্বু, আফগানি, আনোয়ারা, পরাণবাবু এবং আরও অনেকেই অভিনয় করেছেন টারজান অফ বেঙ্গল ছবিতে। টারজান অফ বেঙ্গল ছবির গল্পের শুরুতে দেখা যায় রাজা সাহেব মুহাম্মদ বিন খালিদ দৌড়ে এসে তার স্ত্রীকে বলে, বেগম শোনেন, আপনি একটা কথা বলি, আপনি আপনার ছেলেকে নিয়ে এখান থেকে এই মুহূর্তে পালিয়ে যান অন্য দরজা দিয়ে, কারণ আমাদের মহল আক্রমণ করেছে এবং উজির সেনাপতি এবং কিছু সৈন্য সামন্ত মিলে আমাদের মহল আক্রমণ করেছে। আপনি এই মুহূর্তে আমার সন্তানকে নিয়ে আপনি পালিয়ে যান অন্য একটি দরজা দিয়ে, কারণ এই দরজা দিয়ে নয়, যে কোনো সময়েই আমার উপর হামলা করতে পারে। এখন আপনি এখান থেকে পালিয়ে যান। তখন বেগম অর্থাৎ রাজারানী বলে, আচ্ছা, আপনাকে ছেড়ে আমি কীভাবে যাই? তখন রাজামশাই বলে, শোনেন, আপনি আমার চিন্তা করবেন না, আগে আমাদের সন্তানের চিন্তা করেন। যদি আমরা তিনজন এখানে থেকে পালিয়ে যাই তাহলে আমরা তিনজনই মারা পড়ব। প্রথমে আপনারা দুজন এখান থেকে পালিয়ে যান, তারপর আমি ব্যবস্থা করে আমার বিশ্বস্ত নায়েবকে নিয়ে এখান থেকে আমি পালিয়ে যাব। এখনই আপনি আমার সন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে যান। তখন রাজরানী বলে, না, আমি আপনাকে ছেড়ে যাব না, কারণ আপনি আমার সাথে চলেন। তখন রাজামশাই বলে, বেশি আপনি বুঝবেন না, কারণ আমি যেটা বলতেছি সেটা আপনি করেন। দেখেন মহলের ভিতরে কেমন তরবারির ঝনঝন আওয়াজ শোনা যাচ্ছে, দেখছেন আমাদের প্রহরীরা মনে হয় অনেকে মারা পড়েছে। এই মুহূর্তে আমি বলতেছি আপনি আমাদের সন্তানকে নিয়ে পালিয়ে যান। তখন আনোয়ারা তার ছেলেকে নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। তখন রাজামশাই যুদ্ধ করতে থাকে। এক পর্যায়ে রাজামশাই সেখান থেকে তার নায়েবকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু যখন তার আনোয়ারা তার ছেলেকে নিয়ে পালিয়ে বন দিয়ে দৌড়ে যাচ্ছে, এমন সময় পিছনে তাড়া করেছে কিছু সৈন্য সামন্ত। তখন আনোয়ারা তার ছেলেকে নিয়ে দৌড়ে দৌড়ে দৌড়তে বনের ভিতরে যখন ঢুকে যায়, তখন এক পর্যায়ে দেখা যায় যে আনোয়ারা হুঁচট খেয়ে পাহাড় থেকে পড়ে যায়। আর এখানে তার ছেলে ও সেখান থেকে গড়িয়ে পড়ে সে এক বন জঙ্গলের মাঝে পড়ে থাকে। এদিকে আর প্রহরীরা তাদের খুঁজে পায় না। তখন এদিকে রাজা এবং নায়েবও পালিয়ে অন্য একটি এলাকায় চলে যায়। তখন নতুন রাজা বলে যে আমাদের যে চেষ্টা ছিল, আমাদের যে চক্রান্ত ছিল, এটা আমাদের সফল হয়েছে, কারণ আজ থেকে হলাম আমি রাজা। তো আহমেদ শরীফ থাকে সেই রাজা। তখন বলে যে আমার যে উজিরে আজম এবং সিপাহে সালাহ এবং নায়েব সব আমি নিয়োগ করব, কারণ আমাদের সাথে যারা এই চক্রান্তে শরিক ছিল তারাই হবে এই রাজ্যের নায়েব, উজির এবং সিপাহে সালাহ এবং সৈন্য সামন্ত। পুরাতন যারা আছে তাদেরকে সবাইকেই গ্রেপ্তার করার আদেশ দেন রাজামশাই। তখন রাজামশাই বলে, আচ্ছা, ভূতপ্রভু আচ্ছা যে আছে তারা কিভাবে পালিয়ে গেল? তখন জাম্বু বলে, রাজামশাই আপনি তো এখন নতুন রাজা, তো তারা যে কিভাবে পালিয়ে গেল আমি বুঝতেই পারলাম না, কিন্তু তাদের পিছু নিয়েছিলাম। নায়েব মশাই আর রাজামশাই যে পালিয়ে গেল আমরা তো খুঁজেই পেলাম না, এবং রাজামশাইয়ের যে স্ত্রী এবং তার যে ছেলে ছিল তাকেও তো খুঁজে পেলাম না। তখন আহমেদ শরীফ বলে, আমি হলাম নতুন রাজা, তাদেরকে খুঁজে বের করে একেবারেই তাদেরকে হত্যা করে ফেলবে, কারণ তারা যদি বেঁচে থাকে তাহলে একদিন না একদিন এই রাজমহল আক্রমণ করে আমাকেও মেরে ফেলতে পারে। তাই তাদের যেখান থেকে খুঁজে পাও বের করে এনে তাদেরকে হত্যা করো, তাদেরকে কতল করো, এই আমার আদেশ। তো জাম্বু বলে, জি আজ্ঞা মহাশয়, কারণ আমি আপনার একমাত্র নায়েব, আর আমি অবশ্যই তাদেরকে খোঁজার চেষ্টা করব। তখন জাম্বু বলে, এই প্রহরীরা আমার সাথে চলো, গোড়ায় চলো। তার আগে খুঁজতে শুরু করে। তো এদিকে রাজামশাইয়ের যে ছেলে বনের ভিতরে লুকিয়ে থাকে, তো সেখানে দেখা যায় অনেক বড় একটা বিশাল বন। তো তারপর এদিকে হাতি, হরিণ এবং বাঘ চিৎকার করতে থাকে। তখন রাজামশাইয়ের ছেলে থাকে ছোট, তো তাই রাজামশাইয়ের ছেলে চিৎকার করতে থাকে খিদার জ্বালায়। তখন দেখা যায় একটি হাতি আসে। হাতি আসার পর ওই রাজামশাইয়ের ছেলে তার কাছে যায়। তার কাছে গিয়ে তখন রাজামশাইয়ের ছেলে ভয়ে চিৎকার করতে থাকে। তখন হাতি তার সুর দিয়ে মানে তাকে তার উপরে তার পিঠে চড়ায়। চড়ানোর পর তাকে বনের ভিতরে নিয়ে গিয়ে
হাতির সুর দিয়ে কিছু কলা, হ্যাঁ, একটি গাছ থেকে ছিঁড়ে এই রাজামশাই ছেলেকে দেয়। তো দেওয়ার পর সে কলা খায়, খাওয়ার পর আবার দেখা যায় সামনে গিয়ে আপেল দেয়। তবে এক মুহূর্তে দেখা যায় যে হরিণ আসে এবং বানরও আসে, মানে হাতির চিৎকারে। তো আসার পর তখন এক পর্যায়ে রাজামশাইয়ের ছেলে, মানে হরিণ, বাঘ, হাতি, তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তারা তাদের মেনে নেয় যে একটা মানব ছেলে এখানে থাকে। কিন্তু রাজামশাইয়ের ছেলে তো বাংলা কথা বলতে পারে, কারণ তার বয়স মোটামুটি 7-8 বছরের ছিল। তো রাজামশাইয়ের ছেলে যখন কথাগুলি বলে, কিন্তু বানর, হরিণ, হাতি এবং তারা কিছু বুঝতে পারে না। তো একদিন রাজামশাইয়ের ছেলে সেই জঙ্গলে যখন থাকে, তার পোশাক আশাক যেগুলি ছিল সেগুলি পাল্টে ফেলে সে বন জঙ্গলের, মানে একজন টারজানের রূপ ধারণ করে। দেখা যায় গল্পে প্রায় 18-19 বছর পর রাজামশাইয়ের ছেলে হয়ে যায় জসিম, মানে বনের রাজা হয়ে যায়। সে বনের ভিতরে সে টারজানের পোশাক পরিধান করার পর বাঘ, হাতি এবং এমনকি সাপ সহকার তার বন্ধু হয়ে যায়। তারা সবাই তার ভাষা বুঝতে পারে এবং সবাই তাকে আপন করে নেয়। তো একদিন জসিম বলে হাতিকে, শোন, আমি কিন্তু এই বনের রাজা, আর আমার এই বনে কারো প্রতি কারো শত্রুতা হিংসা থাকতে পারে না, আমাদের ভিতরে থাকবে না। এদিকে কিছুদিন পর দেখা যায় রাজামশাইয়ের কন্যায় শিকারে যায় এক বনে। সেই বনের টার্জান থাকে জসিম। তো সেই বনে যখন শিকার করতে যায়, তখন এক বাঘ অর্থাৎ রুজিনাকে তাড়া করে। তো রুজিনা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখন সেই মুহূর্তেই জসিম এসে, টারজান এসে সামনে গিয়ে বাঘের সামনে দাঁড়ায়। তখন বাঘকে জসিম ইশারা দেয়, তখন বাঘ চলে যায়। বাঘ চলে যাওয়ার পর রুজিনা দৌড়ে এসে জসিমকে জড়িয়ে ধরে। জসিম বলে, আপনি কে, আপনি কেন এসেছেন? তখন রুজিনা বলে, আপনি বাংলা কথা বলতে পারেন? আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে আপনি একজন জঙ্গলি অথবা টার্জেন, কিন্তু আপনি বাংলা কথা বলতে পারেন? তখন জসিম বলে, হ, আমি বাংলা বলতে পারি, কারণ আমার বাংলা হলো মাতৃভাষা। আমি যখন এই জঙ্গলে এসেছি তখন আমার বয়স 7 থেকে 8 বছর হবে। তারপর থেকে এখানেই আমি বড় হয়েছি। এখন আমার বয়স 25 থেকে 26 বছর হয়েছে। কিন্তু আমি বাংলা কথা বলতে পারি, কিন্তু আমি বাংলা কথা বলি না। তখন রুজিনা বলে, আপনি তো বেশ গুছিয়ে কথা বলতে পারেন। তখন জসিম বলে, আমি গুছিয়ে কথা কোনোটাই বলতে পারি না, তারপরে চেষ্টা করি যে যদি কোনো মানব জাতি এখানে বনে জঙ্গলে আসে বিপদে পড়লে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। এমন সময় দেখা যায় জসিম বলে, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, আপনার কোনো বিপদ নেই। তখন রুজিনা যখন কিছু দূর যায়, তখন ওই বন্য যে বনের যে কিছু, মানে দস্যু থাকে, ডাকাত, তারা এসে মানে রুজিনাকে আক্রমণ করে। তো রুজিনা বাঁচা বাঁচা চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে আবার জসিম গিয়ে সেই জঙ্গলি কিছু মানুষ আছে, দস্যু, তাদেরকে সে আঘাত করে, তাদেরকে অনেকটা মেরে ফেলার পর তারা পালিয়ে যায়। তখন গিয়ে এক পর্যায়ে রুজিনা জসিমকে জড়িয়ে ধরে। তখন জসিম বলে, শোনেন, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? রুজিনা বলে, আমি তো আপনাকে জড়িয়ে ধরি নেই, আমি ভয়ে আপনাকে জড়িয়ে ধরেছি। যাক, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তখন রুজিনা বাড়িতে আসে, মানে তার রাজদরবারে এসে ভাবতে থাকে জসিমের কথা। রুজিনা ভাবতে থাকে যে সেই টারজানকে যদি আমার এই রাজপ্রাসাদে আশ্রয় দেই, এবং তাতে মানুষটা অনেকটাই স্বস্তি বোধ করবে, কারণ বনে জঙ্গল থাকতে থাকতে সে একঘেয়েমি হয়ে গেছে। তার চেহারা সুরত কত সুন্দর, কিন্তু সে থাকে এক, মানে যাযাবরের মতন, এবং বন জঙ্গলে থাকতে থাকতে সে পশুর মতন হয়ে গেছে। তো এদিকে রাজামশাই রুজিনার বিয়ে ঠিক করে তার সেনাপতি আদিলের সাথে। আদিল রুজিনাকে অনেক ভালোবাসে, কিন্তু রুজিনা আদিলকে ভালোবাসে না। সেনাপতি একদিন রুজিনাকে বলে যে, আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আর আপনার সাথে কিন্তু আমার বিয়ে হবে। তো রুজিনা বলে, আপনাকে যে আমি ভালোবাসি সেটা আমি কি কখনো আপনাকে বলেছি? তখন আদিল বলে, আপনি বলেন নাই ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু রাজামশাই বলেছিল যে আপনার সাথে আমার বিয়ে হবে। তো রুজিনা বলে, আমার আব্বা হুজুর এই কথাটা বলেছিল, আমি কি আপনাকে কখনো বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? তখন আদিল বলে, সেটা আপনার
কথা মতো তো চলবে না, আপনার আব্বা হুজুর যেটা সিদ্ধান্ত নেবে সেই কথা মতো তো আপনাকে চলতে হবে। তখন রুজিনা বলে, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন আমি বের হব, আর আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আর যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আব্বা হুজুরকে আমি এখনই বলবো। তখন আদিল বলে, শুনেন, আপনি আমার বাগদত্তা স্ত্রী, দুদিন পরে আপনি আমার স্ত্রী হবেন এবং আপনার বেগম হবেন আপনি, আর আমি হব এই রাজ্যের রাজা, আপনি হবেন রানী। আর আপনাকে কোথায় যান, কি করেন সেটা বলার অধিকার আমার আছে। তো রুজিনা বলে, শোনেন, আমি যখন আপনাকে বিয়ে করব তারপরে আপনি সেই অধিকার দাবি করতে পারবেন, কিন্তু এখন পারবেন না, কারণ আমি এখন বের হব, আপনি আমার সামনে থেকে সরে দাঁড়ান। তখন রুজিনা চলে যায় তার একটা বান্ধবীকে নিয়ে। তখন আদিল বলে, শোনেন, আপনি কত দূর আর যাবেন, নাটাই তো আমার হাতে, আপনি উঠতে থাকেন না, যখন আমি নাটায় টান দেব না তখন সুতা সহকার ঘুড়ি মতন আপনি আমার কামরায় এসে আমার সাথে ফুলসজ্জা করতে হবে। শাহজাদি, আপনি মনে করতেছেন আপনিই বুদ্ধিমান, কিন্তু না, আপনার উপরেও আমার বুদ্ধি অনেক বড়। কারণ আমার বুদ্ধি যদি নাই থাকতো তাহলে কিন্তু আমার আব্বা হুজুর আমাকে আপনার সাথে বিয়ে করার জন্য প্রস্তাব আপনার বাপের কাছে দিত না। কারণ আমার আব্বা হুজুর হলো এই রাজ্যের সেনাপতি, আর সেনাপতির ছেলে হয়ে আপনি আমার হাত থেকে বের হয়ে যাবেন, এটা তো হতে পারে না। তো এদিকে রুজিনা চলে আসে আবার বনে। তখন বনে আসার পর তাকে আবার তাড়া করে আরেক সর্প, মানে সাপ। তখন চিৎকার করতে থাকে, জসিম গিয়ে সামনে দাঁড়ায়। তখন জসিম গিয়ে বলে, এই আপনাকে না কতবার বলেছি যে আপনি আর বনে আসবেন না। তো রুজিনা বলে, শোনেন, আপনাকে প্রথমবার দেখার পরেই আপনার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, আমি আপনাকে ভালোবাসি। তো জসিম বলে, আমি তো আপনাকে ভালোবাসি না, আর আপনাকে আমি ভালোবাসবো কেন? আমি তো আজীবনে এই জঙ্গলেই থাকবো, আর এই জঙ্গলই আমার ভালোবাসা। এই জঙ্গলের পশু পাখি এবং বাঘ, হরিণ, হাতি এবং সাপ, যাই কিছু আছে জঙ্গলে, এগুলি আমার আপন। আর আমি কেন আপনাকে ভালোবাসবো? নুরজানা বলে, আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি আপনার সাথে জঙ্গলে থেকে যাব, জঙ্গলে আমরা বিয়ে করে থেকে যাব। তখন জসিম বলে, এটা তো অসম্ভব, কারণ আপনি কেন জঙ্গলে থাকবেন? আমি হলাম জঙ্গলের টারজান। হ্যাঁ, আমি জঙ্গলে থাকি, আমার জঙ্গলে থাকতে তো অভ্যস্ত হয়ে গেছে, আপনি তো পারবেন না, কারণ আপনি হলেন রাজরানী, তো রাজকন্যা, এরকম হতে পারেন, কিন্তু আপনি কি পারবেন আমার সাথে জঙ্গলে থাকতে? তো এমন সময় দেখা যায় বাঘের হুঙ্কার, হাতির হুঙ্কারের শব্দে আবার যেন চিৎকার দিতে থাকে। তখন জসিম বলে, বলছিলাম না যে আপনার দ্বারা হবে না? দেখছেন, আপনি বাঘের ডাক, হাতির ডাক এবং জীব জানোয়ারের ডাক শুনে আপনি চিৎকার দিতে শুরু করছেন, তাহলে কয়দিন থাকতে পারবেন? তখন এমন সময় বৃষ্টি আসতে থাকে, প্রচণ্ড বৃষ্টি আসে। তখন জসিম সামান্য একটু কলাপাতা দিয়ে দাঁড়িয়ে থাকে, তার বৃষ্টিতে কিছু হয় না। আর জসিম দেখা যায় রুজিনার সমস্ত শরীর ভিজে গেছে। তখন রুজিনা কাঁপতে থাকে। তখন জসিমকে রুজিনা জড়িয়ে ধরে। তো জড়িয়ে ধরার পর তো দুজন একসাথে হয়ে যায়। তো একসাথে হওয়ার পর বাঘ, হরিণ, হাতি তারা নাচতে শুরু করে। তো জসিম বলে, তারা থাম, এমনি বৃষ্টি হয়েছে দেওয়াস না? হ্যাঁ, ম্যাম সাহেবের কী কষ্ট হইতেছে, তাকে আমি জড়িয়ে ধরেছি। তখন তারা আবারও মানে হাততালির মতনই তারা নাচতে থাকে। তখন দেখা যায় দুজনকে জড়িয়ে ধরে তারা তাকিয়ে থাকে। তো এক পর্যায়ে তাদের দুজনের ভালোবাসা হয়ে যায়। তখন একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় জসিম বলে, দেখেন, আপনি যদি বারবার এখানে আসেন তাহলে আপনার আব্বা হুজুর যদি জানতে পারে আমাদের কিন্তু বিপদ হবে। তো জসিম বলে, আপনি আর বেশি এখানে আসা যাওয়া করবেন না। রুজিনা বলে, দেখেন, আমি তো আপনাকে না দেখে থাকতে পারি না, তাই আমি ছুটে আসি। আমি প্রতিদিন একবার করে আসবই আসব। তবে আমি আসব না যদি আপনি আমার মহলে চলে যান। তখন জসিম বলে, আমি আপনার মহলে কীভাবে যাব? আমি যদি মহলে যাই তাহলে আমাকে দেখে কি মানুষ মনে করবে? আমাকে তো মনে করবে জানোয়ার, কারণ আমার যে চেহারা স্রোত, আমার যে বেশ, এই বেশ নিয়ে কি আমি মহলে যেতে পারি? তখন রুজিনা বলে, অবশ্যই আপনি যেতে পারবেন, কিন্তু আপনি দিনের বেলা নয়, রাতে যাবেন। তখন জসিম বলে, রাতে যাব? কহ। তো জসিম একদিন ঘোড়ায় করে সে রাজদরবারে গেটে গিয়ে সে কোন দিকে যাইব সে তো গড় দরজা চিনে না, কারণ বনে থাকতে থাকতে সে অভ্যস্ত, কোন রুম কোনটা কিছুই জানে না। তো এমনি প্রহরীরা তাড়া করে, জসিম সেখান থেকে পালিয়ে আবার বন জঙ্গলে চলে আসে। তখন এদিকে
দেখা যায় হাতিরা হাসতে থাকে। জসিম বলে, এই তোরা থাম, তোরা হাসবি না। তো একদিন জসিম সে বনের মধ্যে বসে, হাতির উপরে বসে সে দৌড়াচ্ছে, মানে খেলা করতেছে ওদের সাথে। তো কিছু দূর গিয়ে দেখে যে একটি বয়স্ক মহিলা বসে আছে জঙ্গলের একটি গাছের ডালে। তখন জসিম গিয়ে সেই মহিলাটাকে বলে যে, আপনি এখানে বসে আছেন কেন? তখন জসিমকে দেখে অর্থাৎ আনোয়ারা মানে বিস্মিত হয়। তখন বলে, বাবা তুমি এখানে মানে এই বেশে? তখন জসিম বলে, আমি তো এই বনের রাজা, অর্থাৎ টার্জেন, টার্জেন অফ বেঙ্গল, মানে বাংলার আমি টার্জেন। তখন আনোয়ারা বলে, এটা কি? আমি এখানেই বড় হয়েছি, এখান থেকে আমি এত বড় হয়েছি, আমার এই পশু পাখি হাতি বাঘ এরাই আমার সাথী, এরাই আমার খেলার সাথী, এরাই আমার এখনও সাথী। তখন আনোয়ারা বলে, তোমার জন্ম কি এখানে হয়েছে? তখন জসিম বলে, আমি বলতে পারি না আমার জন্ম কত হয়েছে, এতটুকু আমার মনে নাই, কিন্তু এতটুকু মনে আছে যে আমার যখন 6-7 বছর বয়স, তখন আমি আমার মার সাথে দৌড়াচ্ছি, আমার মাও দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, পিছনে কিছু লোক তাড়া করতেছে। তখন আনোয়ারা বলে, কি বলছো তুমি? তোমার মাও দৌড়াচ্ছে, তুমিও দৌড়াচ্ছ, কিছু লোক তাড়া করতেছে, এটা তোমার মনে আছে? তখন আনোয়ারা গিয়ে জসিমকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরানোর পর, আচ্ছা বাবা, তোমার গলায় কি কোনো রকেট ছিল, তোমার মনে আছে? তখন জসিম বলে, আমার গলায় একটা রকেট ছিল, সেই রকেটটা যে হাতি আমাকে প্রথম দেখেছিল, সে হাতি এখন সেই রকেটটা আমার, হ্যাঁ, আমার কাছ থেকে নিয়ে রেখেছে। তো জসিম বলে, আপনি ওই রকেটের কথা কেন বলছেন? তো আনোয়ারা বলে, ঠিক আছে, আমাকে কি তুমি ওই হাতির কাছে নিয়ে যেতে পারবে? জসিম বলে, অবশ্যই নিয়ে যেতে পারবো। তখন আনোয়ারা বলে, তাকে আমাকে নিয়ে চলো বাবা। তখন জসিম বলে, ঠিক আছে চলেন। তখন আনোয়ারা এবং জসিম তারা বন দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জসিম যখন হাতির কাছে গিয়ে হাতিকে ডাকে, তখন হাতি চলে আসে। তখন হাতিকে জসিম ইশারা ইঙ্গিতে বলতে থাকে। তখন হাতি বুঝতে পারে। তখন হাতি গিয়ে সেই একটা গাছের নিচে লুকিয়ে রাখে। সে গাছের নিচে থেকে হাতি রকেটটা আনে। আনার পর জসিমকে দেয়। জসিম আবার আনোয়ারাকে দেয়। তখন আনোয়ারা ওই রকেটটা দেখে চিনতে পারে যে এটা তার ছেলে। তখন আনোয়ারা বলে, বাবা তুমি আমার সন্তান, কারণ তোমাকে আমি নিয়ে পালাচ্ছিলাম, কারণ তোমার বাপ ছিল এই রাজ্যের রাজা, আর আমি ছিলাম রানী, আর তুমি ছিলা শাহজাদা। আমাদেরকে মেরে ফেলেছিল বর্তমান যে রাজা আছে, সে রাজা তোমার বাপকে বন্দি করেছে কি মেরে ফেলেছে সেটা জানি না, কিন্তু আমাকে আর তোমাকে মারার জন্য তাড়া করেছিল। আমরা পালিয়ে এখান থেকে চলে এসেছিলাম, কিন্তু আমি হঠাৎ করে পড়ে গিয়ে পাহাড় থেকে নদীতে পড়ে যাই। সেখান থেকে আমি অনেক বছর পর জ্ঞান ফেরার পর আমি আবারও এই জঙ্গলে এসে আমি তোমাকে খোঁজার জন্য বসে থাকি। তখন জসিম আনোয়ারাকে জড়িয়ে ধরে। তখন হাতি বাঘ হরিণ সবাই তারা খুশিতে নাচতে থাকে। তখন জসিম বলে, মা, আমি একটা কথা বলি, যারাই আমার বাপকে মেরে ফেলেছে অথবা মারার চেষ্টা করেছে অথবা বন্দি করে রেখেছে, যারা আমাদের মহল কেড়ে নিয়েছে, তাদের আমি ছাড়ব না। কারণ আমার সাথে আছে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, হরিণ, তাদেরকে নিয়ে আমি মহল আক্রমণ করব। তখন আমার সাথে বর্তমান যে রাজা আছে সে কখনো পারবে না। তখন সেই মুহূর্তে দেখা যায় রুজিনা চলে আসে। তো রুজিনা বলে যে, আচ্ছা টারজান, তোমার সামনে কে দাঁড়িয়েছে? মহিলাটাকে তো চিনতে পারতেছি না। তখন টারজানও তো জসিম বলে, তুমি চিনবে না, কারণ উনি আমার মা। তখন রুজিনা বলে, উনি তোমার মা? কীভাবে তার সাথে পরিচয় হলো? তখন আনোয়ার বলে, শোনো মা, এই আমার ছেলে। কারণ বর্তমান যে রাজা আছে, তখন রুজিনা বলে, বর্তমান রাজা মানে এই রাজ্যের যে রাজা আছে, এই রাজা আমার স্বামী, অর্থাৎ ভূতপূর্ব বাদশাহ মোহাম্মদ, হ্যাঁ, আকবর বিন খালিদ, তাকে হত্যা করে সিংহাসন দখল করেছে। আর আমাদেরকে মেরে ফেলার জন্য তারা তাড়া করেছিল, কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে পালিয়ে আসছিলাম। হঠাৎ করে আমি হোঁচটকে নদীতে পড়ে যাই। তখন আমার কোনো জ্ঞান হুঁশ ছিল না।
এরপর আমার ছেলে এখানেই হাতি ঘোড়া বানর তাকে মানুষ করেছে। আমি এত বছর পর আমার যখন স্মৃতিশক্তি ফিরে এসেছে, তখন আমি আবার এই বনে চলে এসেছি। আমি এটা ভেবেছি যে আমার ছেলেকে তো আমি এই বনেই ফেলে দিয়ে গেছিলাম, নিশ্চয়ই আমার ছেলে এই বনে আছে। তখন আমার ছেলের কাছ থেকে সব ঘটনা শোনার পর আমি একটা রকেট পেয়েছি এবং তার এই গলায় এই রকেটটা ছিল। তখন থেকে বুঝতে পারলাম যে এই আমার হারিয়ে যাওয়া টারজেনেই আমার ছেলে। তো রুজিনা বলে, তাই নাকি? তখন রুজিনা গিয়ে আনোয়ারাকে সালাম করে। রুজিনা বলে, একটা কথা বলি চাচি আম্মা, কারণ বর্তমান যে বাদশাহ এবং রাজা সে আমার আব্বা। তবে আব্বা যদি আপনাদের সাথে এরকম অন্যায় অত্যাচার করে থাকে, আমি তাদের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করব না, কারণ আমি সত্যের পথে চলি এবং সত্য নিয়ে আমি থাকব। তখন আনোয়ার বলে, সাবাস মা, এরকম মেয়েই দরকার, কারণ এরকম মেয়ে যদি সমাজে থাকে তাহলে সমাজ অবশ্যই ভালো হবে। তো জসিম বলে, শোনো শাহজাদি, তোমার বাপ যে আমাদের সাথে অন্যায় অত্যাচার করেছে, আমার বাপকে যদি মেরে ফেলে থাকে, তখন তোমার বাপকে আমি ছাড়ব না। যদি আমার বাপ জীবিত থাকে তাহলে তোমার বাপকে আমি হয়তোবা ক্ষমা করে দিতে পারি, কারণ তোমার জন্য, কারণ তোমাকে আমি ভালোবাসি এবং তোমাকে ভালোবাসবো, এই জন্য তোমার বাপকে আমি ক্ষমা করে দেব। তবে এদিকে দেখা যায় রুজিনা যখন বাড়িতে যায়, তখন রুজিনা গিয়ে তার বাপকে বলে, আব্বা হুজুর, আচ্ছা আপনি কি ভূতপূর্ব বাদশাকে মেরে ফেলেছেন নাকি উনি জীবিত আছে? তখন আম্মেশ্বরী বলে, তোমার এইসব প্রশ্ন করার উদ্দেশ্য কী? কারণ কেন তুমি এইসব প্রশ্ন করতেছো? আমি ভূতপূর্ব বাদশাকে মেরে ফেলেছি নাকি তাকে কারাগারে বন্দি করেছি সেটা তো তোমার জানার উদ্দেশ্য নয়। তখন রুজিনা বলে, জানার দরকার আছে আব্বু হুজুর। আমি জানতে পেরেছি যে আপনি ভূতপূর্ব বাদশাকে হত্যা করেছেন অথবা গুম করেছেন অথবা বন্দি করেছেন, যাই করেছেন, তাই একটা যে কোনো করেই আপনি কিন্তু সিংহাসন দখল করেছেন। কিন্তু আব্বা হুজুর, একটা কথা মনে রাখবেন, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। আর যেদিন প্রকাশ হবে সেদিন কিন্তু আপনি এই সিংহাসনে বসতে পারবেন না। তবে আমি আরেকটা কথা বলতেছি আব্বা হুজুর, আপনার বুতুবর্ষ বাদশাকে আপনি যদি মেরেও ফেলে থাকেন অথবা গুম করে থাকেন অথবা কারো ঘরে বন্দি করে থাকেন, তার সন্তান কিন্তু এখনও জীবিত আছে। তার সন্তান অবশ্যই এই সিংহাসনের উত্তরাধিকারী, কারণ সে এই সিংহাসন দখল করার জন্য না আসলেও তার বাপকে উদ্ধার করার জন্য সে অবশ্যই আসবে এবং অচিরে আসবে। আপনাকে সতর্ক করে দিয়ে গেলাম। এখনও আপনি যদি আপনার জীবনটা বাঁচিয়ে রাখতে চান, এখনও সময় আছে। আপনি ডেরায় পেটে বলে দেন, ভূতপূর্ব বাদশাহ যদি জীবিত থেকে থাকে তাকে, তাহলে আপনার এই সিংহাসন তার হাতে তুলে দিবেন। আর না হলে আপনার মৃত্যু অবধারিত, এতে কোনো সন্দেহ নেই। তখন আম্মা এসে বলে, তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হচ্ছি। আমি ডেরা পিটিয়ে বলে দেবো যে ভূতপূর্ব বাদশাহ যদি জীবিত থাকে তাকে আমি সিংহাসন তার হাতে তুলে দেবো অথবা তার সন্তান হাতে তুলে দেব। তখন রুজিনা বলে, আপনি যদি এখন নাও দেন আপোষে আপোষে, কিন্তু একদিন না একদিন দেখবেন আপনার কাছে জোর করে এই সিংহাসন দখল করে নেবে, কারণ তার ছেলে এখনও জীবিত আছে। তখন আমেশ্বর বলে, তার ছেলে জীবিত আছে তোমাকে কে বলেছে? তুমি কোথায় শুনেছ? তার ছেলে এখনও জীবিত আছে, সেই বনের রাজা টার্জেন অর্থাৎ জসিম এখনও জীবিত আছে, সে বনে থাকে। রুজিন এই কথাটা ভুলে বলে ফেলে। তখন আম্মেশ্বরী বলে, ঠিক আছে তুমি বিশ্রাম করো গিয়ে, আমি দেখতেছি কী করা যায়। তখন আহমেদ শরীফ, উজিরে আজম, সিপাহি সালাহ, নায়েব সবাইকে ডাকে। শোনো, একটা কথা তোমাদের বলি, এখনও মোহাম্মদ খালিদ বিন, হ্যাঁ, খালিদ বিনের ছেলে এখনও জীবিত আছে, সে বনের রাজা। সে বনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দাও, যাতে সে বনে তারা মারা যায়। ব্যবস্থা করো তাড়াতাড়ি এবং আজ রাতে। তখন বাদশাহ সালামতের কথা মতো সেই বনের ভিতরে তারা কেরোসিন তেল দিলে আগুন লাগাতে, দ্বিধাবোধ করে না। যখনই আগুন ধরতে থাকে তখন জসিম, সে বনের রাজা টারজান, সে গিয়ে মানে পানি দিয়ে অথবা দিয়ে আগুন নিবানোর পর তখন জসিম হুঙ্কার দিয়ে বলে, আমি জানি এই আগুনটা কে লাগিয়েছে। আমার অনেক পশু পাখি অনেক কিছু মারা গেছে, তাদেরকে আমি একজনকেও আমি বাঁচতে দেব না। তখন সেই মুহূর্তেই রাতের বেলা রুজিনায় ঘোড়ায় চড়ে বলে, শোনো টারজান,
এইসব কাজকর্ম করেছে আমার আব্বা হুজুর, কারণ আমি হলাম শাহজাদি আর তুমি হলা শাহজাদা। তো বর্তমান যে রাজা আছে সে হলো আমার আব্বা হুজুর। তাকে আমি ভুল করে ফেলেছিলাম তুমি এখনও জীবিত আছে এবং তোমার আম্মা এখনও জীবিত আছে, তাই সে এই বন আগুন লাগিয়ে দিয়েছিল তোমাকে হত্যা করার জন্য। তখন জসিম বলে, আমাকে মারা এত সহজ নয়, কারণ উপরে আল্লাহ আছে। তো তোমার বাপ যে কাজটা করেছে এটা খুব অন্যায় করেছে। আমি ভাবছিলাম যে তোমার বাপকে ক্ষমা করে দেবো, কিন্তু না, এখন আর তোমার বাপকে আমি ক্ষমা করব না, কারণ আমাদের অনেক জীবজন্তুকে আগুনে পড়ে মেরে ফেলেছে। আমরা এর চরম বদলা নেব। তখন দেখা যায় দুইজন লোক ঘোড়ায় করে, বয়স্ক হয়ে গেছে তারা, দূরত্ব থাকে। তো এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ে যায় হুম মোহাম্মদ বিন খালিদ। সে পড়ে যায়, পড়ে যাওয়ানোর পর পড়ে থাকে অজ্ঞান হয়ে। তখন আনোয়ারা যাচ্ছে কলসি নিয়ে পানি আনার জন্য, মানে পুকুরে। তখন আনোয়ারা দেখতে পায় যে একজন লোক পড়ে আছে। তখন দেখে যে মানে তার স্বামী। তখন বলে, মোহাম্মদ বিন খালিদ। তখন বলে, আরে তুমি এখনও বেঁচে আছো বেগম। তখন তাদের স্বামী স্ত্রী পরিচয় হয়ে যায়। তখন আনোয়ারা বলে, আমাদের সন্তানও জীবিত আছে। তখন দেখা যায় আনোয়ারায় তার স্বামীকে নিয়ে জসিমের কাছে চলে যায়। তখন জসিম দেখে বলে, আম্মি যান, আপনি এটা কাকে নিয়ে এসেছেন? কয়, এই তোর বাবা। তখন তাদের বাপ ছেলে পরিচয় হয়ে যায়। তখন রুজিনা বলে, যাক ভালো হয়েছে, আপনারা সবাই বেঁচে আছেন, সহি সালামত আছেন। তখন জসিম বলে, আমাদের সালতানাত, আমাদের মহল, আমাদের সিংহাসন আমাদেরকে কেড়ে আনতে হবে। তখন দেখা যায় হাতি, বাঘ, হরিণ, সর্প তারা সবাই আসে। তখন জসিম বলে, শোন, আজকে আমরা মহল আক্রমণ করব, তোরা আমার সাথে সবাই যাবি। তখন দেখা যায় বাঘ, হাতি, হরিণ সবাই ছুটতে থাকে মহলের দিকে। মহলে এসে আক্রমণ করার পর যে বর্তমান বাদশাহ আছে তাকে হরিণ, হাতি, তাদের সুর এবং সাপের ছোবলে এবং বাঘের হুঙ্কারে সবাই পালিয়ে যায় এবং অনেকে মারা যায়। তখন এক পর্যায়ে গিয়ে দেখা যায় জসিমের বাপ আম্মের শরীফ, আদিল এবং জাম্বু সবাইকেই বন্দি করে। বন্দি করার পর আম্মের শরীফ ক্ষমা না চেয়ে এক পর্যায়ে পালিয়ে যেতে চায় বন্দিশালা থেকে। তখন জসিম তাকে ছুরিয়াঘাতে মেরে ফেলে। তো মেরে ফেলার পর দুজনে অনেক কান্নাকাটি করে। তখন জসিমের মা আনোয়ারা গিয়ে বলে, মা তুমি কেঁদো না, তোমার বাপ অন্যায় করেছে, তার প্রায়শ্চিত্ত তিনি করেছেন। আর যারা যত বেশি অন্যায় করবে তার প্রায়শ্চিত্ত সে ভোগ করবে, এটাই নিয়ম। কারণ তোমার বাপ আমাদের প্রতি অনেক অন্যায় অবিচার করেছিল। তখন জসিম বলে, শোনো, তোমার বাপ আমাদের সাজানো সংসারটা ভেঙে খান খান করে দিয়ে গেছিল। কারণ আমি ছিলাম বনে, আমার মা ছিল পাগলের মতন, আমার বাপও ছিল পাগলের মতন। এই তোমার বাপের কারণে হয়েছে। তোমার বাপ মানুষ নয়, তিনি ছিল একটা শয়তান, তাই আমি শয়তানকে মেরে ফেলেছি। এত যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও দিতে পারো, কিন্তু তোমার বাপ ভালো মনে ছিল না। তখন রুজিনা এবং জসিম মিলে যায়। তখন আবার বাচ্চা সালামত সিংহাসনে বসে। তখন জসিম তার বাপ মাকে বলে, আম্মি, আব্বা হুজুর, আমি তো বনেই ঠিক থাকতে থাকতে বড় হয়েছি, তাই আমি বনেই চলে যাই। তখন হাতি, বাঘ তারা বলে, তারা এটা রাজি না, যে না, আজ থেকে মানে এদের বাসা অনুযায়ী বুঝেতে, তো আজ থেকে তুমি মহলেই থাকবে, আমরা আসব। তারপরে জসিম তাদের কথা বোঝার পরে বলে, ঠিক আছে, আমি মহলে থাকবো, কিন্তু আমি তোদের সাথে গিয়ে দেখা করব। তখন হাতির উপরে জসিম উড়ার পর রুজিনাকে হাতি উপরে উঠানোর পর সামনের দিকে যায়। যাওয়ার পর দেখা যায় এই জসিমের মা, বাপ এবং যারাই ছিল ভালো সিপাহী সালা, তারা জসিমকে টাটা বাই বাই দেয়। তো জসিমও হাত আলগায়। এভাবেই টার্জান অফ বেঙ্গল ছবিটার গল্প শেষ হয়। পরিচালক এম এ মালেক খুব সুন্দর করে ছবিটা পরিচালনা করার পর হলে মুক্তি যখন পায়, তখন দর্শক বেশ সাড়া পায় এই ছবিটি এবং সুপার ডুপার হিট হয় সেই সময় ছবিটি।